খেয়াল করো তো, আমি যদি এই দশমিকটাকে 2 ঘর সামনে নিয়ে আসি, মানে কি বামে নিয়ে যাই, সূত্র কি বলে লেফটে যদি আমি নিয়ে যাই তাহলে সেখানে আমাকে অ্যাড করতে হবে। তার মানে দশমিকটাকে যদি আমি লেফটে নিয়ে যাই, পাওয়ারের জায়গায় তোমার হচ্ছে অ্যাড হয়ে যাবে। পাওয়ারের জায়গায় কত অ্যাড হবে? দশমিকটাকে আমি যত ঘর বামে নিয়ে যাব, পাওয়ারের উপর তত ঘর বেশি, তত সংখ্যা বেশি যোগ হয়ে যাবে। তার মানে আমি এই পয়েন্টটাকে যদি এখান থেকে উঠিয়ে আমি এই জায়গায় নিয়ে আসি, আমি অ্যাকচুয়ালি পয়েন্টটাকে দশমিকটাকে তাহলে 2 ঘর কি বামে নিয়ে গেলাম না? তো 2 ঘর যদি আমি বামে নিয়ে যাই, এই পাওয়ারের সাথে 2 যোগ হয়ে যাবে, তার মানে 2 + 2 হয়ে যাবে হচ্ছে 4। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল একটা ভিডিও। আমার গতানুগতিক ভিডিওর মতো না, যেখানে আমি তোমাদেরকে কোনো কনসেপ্ট শেখাবো কিংবা কোনো প্রবলেম সলভ করা শেখাবো। আজকের এই ভিডিওতে তার থেকে জরুরি বিষয় একটা জিনিস দেখবো, যেটা তোমরা যারা এইচএসসি তে কিংবা হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে বসবা, তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের যে কোনো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে আমাকে যদি ক্যালকুলেটর দেওয়া হয় আমার হাতে, তাহলে জিনিসটা অনেক ইজি হয়ে যায়। কারণ সেখানে ক্যালকুলেশন যতটাই কঠিন হোক না কেন, তুমি কিন্তু খুব সহজেই জাস্ট কয়েকটা বাটন চেপেই করতে পারো। কিন্তু সমস্যা হচ্ছে, আমাদের অনেক ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে তোমাকে ক্যালকুলেটর অ্যালাউই করা হবে না, যেখানে তোমাকে যে কোনো প্রবলেম হয়তো বা ক্যালকুলেটর ছাড়াই সলভ করতে হবে। তো এই সময় হচ্ছে ঝামেলায় পড়ে যায় আমরা, কারণ আমরা 9-10 থেকে ক্যালকুলেটর ইউজ করতে করতে এমন অভ্যস্ত হয়ে গেছি যে আমরা ক্যালকুলেটরের বাইরে চিন্তা করতে পারি না। মাঝে মাঝে তো এমন হয় যে 2 এর সাথে 3 গুণ করলে যে 6 হয়, সেটাও আমরা ক্রস চেক করি আমরা ক্যালকুলেটরে হিসাব করে, তাই না? তো এই জিনিসটা থেকে আমাদেরকে বের হতে হবে। ক্যালকুলেটর ছাড়াই আমাদেরকে ক্যালকুলেশন করার এই যে যোগ্যতাটা, সেটা অর্জন করতে হবে। এবং সেটা শুধুমাত্র যে আমার ইউনিভার্সিটি লাইফের জন্য প্রযোজ্য ব্যাপারটা সেরকম না। তুমি যে রিয়েল লাইফেও দেখবা তোমার হাতে সবসময় ক্যালকুলেটর থাকবে না। তোমাকে ইনস্ট্যান্ট কোনো জিনিস হচ্ছে হিসাব নিকাশ করতে হবে, ওই টাইমেও কিন্তু তোমাকে মাথা খাটিয়ে জিনিসটাকে হিসাব করতে হবে। তো যাই হোক, ওটা আমি রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনের কথায় না যাই। তোমরা যদি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে বসো এবং তোমার হাতে যদি আশেপাশে ক্যালকুলেটর না থাকে, এবং তুমি যদি সারা জীবন অভ্যস্ত হয়ে থাকে ক্যালকুলেটর ইউজ করতে করতে, তাহলে সমস্যা হচ্ছে যেটা তোমরা হাতে ক্যালকুলেশন কিভাবে করতে হয় এটা অ্যাকচুয়ালি ভুলে গেছো। তাহলে ওই সময় আমি কিভাবে আমার ওই সিচুয়েশনটাকে ট্যাকেল দিব এবং সে সময় কিভাবে আমি আমার আনসারগুলোকে করতে পারবো, সেটাই হচ্ছে দেখানোর জন্য আজকের এই ভিডিও। এই ভিডিওটাতে আমরা অনেক ধরনের কনসেপ্ট দেখব। এই ভিডিওটার আমি চাইবো তোমরা দেখার পরে যদি তোমাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটা তোমরা শেয়ার করে দিবা। এবং যদি আমি এক্সাক্ট ভালো রেসপন্স পাই, তাহলে এটার একটা সিরিজ আকারে প্রত্যেকটা টাইপ ওয়াইজ হচ্ছে আমরা আলোচনা করব। আজকের ভিডিওতে আমি শুধুমাত্র একটা টাইপ নিয়ে আলোচনা করব, যেই টাইপটা হচ্ছে অনেকে ভয় পায়, পাওয়ার কিভাবে ক্যালকুলেশন করব। একটা ইউনিভার্সিটির ক্ষেত্রে দেখা যায় যে আমরা যারা হচ্ছে সায়েন্সে পড়ি, সেই সায়েন্সের বিভিন্ন ফিজিক্সের ক্যালকুলেশন ম্যাথের ক্ষেত্রে খুব একটা আসে না, ফিজিক্সেই বেশি আসে। বিভিন্ন ফিজিক্সের ক্যালকুলেশন তোমাকে হাতে হাতে করতে হয়। তো এই যে পাওয়ার বড় বড় ধ্রুবক সংখ্যা, যেমন হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, তারপর হচ্ছে তোমার আলোর গতি, এই যে বড় বড় ধ্রুবকগুলোকে একসাথে গুণ করে, ভাগ করে, যোগ বিয়োগ করে কিভাবে হচ্ছে আমি এই জিনিসটাকে সিম্পলিফাই করে আমি আনসারটা বের করতে পারবো, সেটাই হচ্ছে আজকে আমাদের টার্গেট। তো আজকের ভিডিওটার এই তোমার নাম দেখেই বুঝতে পারছো যে কি বিষয় নিয়ে আলোচনা করা হবে। সেটা হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশনের উপরে একটা মাস্টার ক্লাস নিব আমি, যে ক্লাসে আমি হচ্ছে তোমাদেরকে হ্যান্ড ক্যালকুলেশনের একটা মেইন পয়েন্ট এটা নিয়ে আলোচনা করব। তো আমাদের যে পয়েন্টটা, সেই পয়েন্টটা আজকের হচ্ছে যেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটা আমি সেকেন্ড স্লাইডেই দিয়েছি। যে আমার কাছে এরকম একটা তোমার সংখ্যা আছে, যেটাকে আমরা কি সায়েন্টিফিক নোটেশন বলি না, যে কোনো একটা সংখ্যাকে অনেকভাবে রূপান্তর করা যায়। তার মধ্যে হচ্ছে ইঞ্জিনিয়ারিং নোটেশন বা সায়েন্টিফিক নোটেশন বলতে পারো। এইভাবে হচ্ছে একটা সংখ্যাকে প্রকাশ করা যায়, যেখানে 10 এর গুণিতক আকারে একটা সংখ্যাকে প্রকাশ করা হয়। তো এরকম জিনিসগুলোকে কিভাবে আমরা হ্যান্ডেল করব, সেটাই হচ্ছে আমাদের আজকের টার্গেট। তো দেখো, এরকম ইঞ্জিনিয়ারিং যে নোটেশনটা আছে বা সায়েন্টিফিক যে নোটেশনটা আছে, এই নোটেশনের মধ্যে 2টা পার্ট আছে কিন্তু। একটা পার্টকে আমি বলছি হচ্ছে কোএফিসিয়েন্ট বা হচ্ছে জাস্ট একটা নর্মাল একটা সংখ্যা, এবং আরেকটা পার্টকে আমরা বলছি এক্সপোনেন্ট, মানে হচ্ছে 10 এর ঘাত আকারে, 10 এর পাওয়ার আকারে কতটুকু আছে সেটা। তো এই যে 2টা পার্ট আছে, এই 2টা পার্টকে এই কালারের মানে আছে, ঠিক আছে, আমি 2টাকে আলাদা কালার হিসেবে দেখিয়েছি, এটা কারণ আছে। পুরো আজকের ভিডিওটা আমি এমনভাবে লেকচার স্লাইডটা সাজিয়েছি, দেখে মনে হবে তোমরা গেম খেলছো, বাট প্রত্যেকটা কালারগুলো একটু ভালো মতো চিন্তা করে করে দেখবে, কারণ কালারের মধ্যে মিনিং লুকিয়ে আছে, যেটা আমি এই ভিডিওতে ব্যাখ্যা করার চেষ্টা করবো। দেখো, এখানে এইটাকে 2টা আলাদা কালার দেওয়ার অর্থ হচ্ছে, আমার দেখো তো প্রথম পার্টটার নামটা কি, ডিভাইড অ্যান্ড কনকোয়ার। প্রথমে এই সায়েন্টিফিক নোটেশনে তোমার যদি কোনো সংখ্যা দেওয়া থাকে, আমার প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে এই সংখ্যাটাকে 2টা ভাগে ভাগ করে নেওয়া। তার একটা পার্টে থাকবে কোএফিসিয়েন্ট বা সংখ্যা পার্টটুকু, আর একটা ভাগে থাকবে আমার এই যে এক্সপোনেন্ট বা পাওয়ার পার্টটুকু। ভাগ করার পরে আমি হচ্ছে দেন এরপরে এখানে ক্যালকুলেশনে যাব। ক্যালকুলেশনটা কিভাবে করে সেটা একেবারে আমি এই ভিডিও লাস্টের দিকে দেখবো, ক্যালকুলেশনগুলো কিভাবে করে, এবং তার মাঝখানে স্ট্র্যাটেজি নিয়ে আমি আলোচনা করব। দেখো,
তো আমাদের উদ্দেশ্যটা কি, সেই উদ্দেশ্যটা আমি এখানে লিখে দিয়েছি। আমাদের মাস্টার প্ল্যানটা কি, আমি কি করতে চাচ্ছি। আমি করতে চাচ্ছি যেটা, আমি হচ্ছে এই সংখ্যাগুলোকে হিসাব করতে যাচ্ছি। তার জন্য প্রথম স্টেপ হচ্ছে সংখ্যার হিসাবগুলোকে আলাদা করতে হবে। তোমাকে কি করতে হবে, সংখ্যার হিসাবগুলোকে তোমাকে প্রথমত আলাদা করে নিতে হবে, যেটা আমি এখানে করেছি। যে কোনো একটা সায়েন্টিফিক সংখ্যাকে প্রথমে তুমি দুই ভাগে ভাগ করে নাও। সেকেন্ড যে কাজটা করবো আমরা, সেটা হচ্ছে এই পাওয়ারের যে হিসাব নিকাশটা আছে, এটা আমরা পরে শিখবো, সমস্যা নেই। এই পাওয়ারের যে হিসাবটা আছে সেটা আমরা আলাদাভাবে ক্যালকুলেট করবো। সো সেকেন্ড অংশটা কি, আমার পাওয়ারের হিসাবটা হচ্ছে আলাদাভাবে করো, এবং লাস্টের দিকে আমরা এই দুইটাকে হচ্ছে কম্বাইন করে ফাইনাল যে রেজাল্টটা, সেই রেজাল্টটা বের করবো। তাহলে এটা হচ্ছে আমার প্ল্যান, যে আমি এই জিনিসটা করতে চাচ্ছি। এটা করতে গিয়ে কি কি বাধার সম্মুখীন হব আমি, যেমন গেম খেলতে গিয়ে তুমি হও, এই বাধাগুলোকে কিভাবে তুমি হচ্ছে আলটিমেটলি অতিক্রম করে চলে যাবে এবং ফাইনালি আনসারটা বের করবে, সেটাই হচ্ছে আমাদের টার্গেট। তো দেখো, আমরা একটা একটা করে স্টেপ ওয়াইজ হচ্ছে বের করার চেষ্টা করব, যে প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে ডিল করে কিভাবে। এই জন্য এইটা জিনিসকে ডিল করার জন্য আমাদের বেসিক দুইটা রুল জানতে হবে, যে দুইটা রুল তোমরা একেবারে 9-10 থেকে পড়ে আসছো, বা এখন তো হচ্ছে 8 থেকেই পড়ানো হয়। তো দেখো, এই যে বেসিক যে রুলটা, এই রুলটা হচ্ছে তোমাদের সূচকের যে দ্য গোল্ডেন রুল বলা হয়, গোল্ডেন রুল অফ এক্সপোনেন্ট। সূচকের যে গোল্ডেন দুইটা রুল আছে, কি দুইটা রুল বলা হয়, একটা হচ্ছে যদি বেস সেম হয়, যদি বেস সেম হয়, ওয়ান বাদে, ওয়ানের ক্ষেত্রে গুণের সমস্যা নেই, ভাগের ক্ষেত্রে সমস্যা হয় একটা। তো যাই হোক, যদি বেসিক কথা বলি, যে যদি হচ্ছে বেস সেম হয় এবং যদি এটার হচ্ছে 10 টু দি পাওয়ার সামথিং ইন্টু 10 টু দি পাওয়ার সামথিং এরকম আসে, এবং সেই দুইটা যদি গুণ আকারে থাকে, তাহলে সেই দুইটাকে এক বেসের আন্ডারে টু দি পাওয়ার একে আমি যোগ আকারে দেখতে পারি। তো এটা হচ্ছে একটা গোল্ডেন রুল, তাই না? এটা একটা গোল্ডেন রুল পাওয়ারের। এবং আরেকটা গোল্ডেন রুল কি, যদি পাওয়ারটা তোমার ভাগ আকারে থাকে, যে 10 টু দি পাওয়ার এ ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার বি, দুই ক্ষেত্রেই বেস সেম, তাহলে এটাকে আমি 10 টু দি পাওয়ার এ মাইনাস বি আকারে লিখতে পারি। তাহলে এই যে এই দুটা রুল জানে না এমন কোনো সায়েন্সের স্টুডেন্ট আমার মনে হয় না দুনিয়াতে আছে, তাই না? অবশ্যই যারা তোমরা ইন্টারে পড়ছো, এই দুটো জিনিস অবশ্যই জানো। এখানে কিছু এক্সেপশন আছে, আমি ওটা বলছি না আপাতত, কারণ আমাদের টার্গেট কি আছে, সেটা হচ্ছে 10 টু দি পাওয়ার সামথিং থাকলে কি হিসাব করা। সো আমি বেস তুমি ফিক্সড করে দিয়েছি তোমাকে, বেস আমি ফিক্সড করে দিয়েছি যে 10ই হবে, 10 টু দি পাওয়ার সামথিং কিছু একটা হবে। তো বেস যদি আলাদা হয়, হিসাব সূত্র সেম থাকবে, সমস্যা নেই। একটা জায়গায় ঝামেলা আছে, সেটা আমি বলছি না, বাট সূত্র সেম থাকলেও তোমার ওখানে তোমার স্ট্র্যাটেজিটা আলাদা হবে। তো 10 টু দি পাওয়ার যদি সামথিং আকারে থাকে, এই দুইটা রুল তো আশা করি আমরা জানি। এখন আমরা দেখবো এই দুইটা রুলকে ইউজ করে আমি কি কি জায়গায় ইউজ করতে পারি। প্রথম যে সূত্রটা, বা প্রথম যে হচ্ছে আমরা আরেকটা স্ট্র্যাটেজি শিখবো, এটাকে বলা হয় লার্স রুল। কি বলা হয়, এই রুলটা সবাই হচ্ছে এইভাবেই মনে রাখবো, আমি যে বলবো লার্স। এবং খেয়াল করে দেখো, আমি বারবার বলছি, এই স্লাইডটা এমনভাবে লিখা যাতে করে তোমার কালারের মধ্যে এখানে কানেকশন আছে। এই দুটো দেখো তো একই কালারের না, ব্লু, অলমোস্ট ব্লু না, আকাশি অ্যাকচুয়ালি। আর এই দুইটা হচ্ছে অনেকটা বেগুনি, সরি পিঙ্ক কালারের, তাই না? তারপর দেখো, এই দুইটা হচ্ছে এক কালার, এই দুইটা হচ্ছে আরেক কালার, এর মানে আছে। আগে আমরা বুঝি যে লার্সের ফুল ফর্ম কি। লার্সের ফুল ফর্মটা আমি একটু লিখে দিই। এলতে হচ্ছে তোমার লেফট, এলে হচ্ছে তোমার লেফট, এতে হচ্ছে তোমার অ্যাড, আরতে হচ্ছে রাইট, এবং এসতে হচ্ছে সাবট্রাক্ট। ঠিক আছে? তো দেখো, আচ্ছা এখানে লেখাই আছে লেফট অ্যাড রাইট সাবট্রাক্ট। এর মানে হচ্ছে বামে গেলে অ্যাড করো মানে যোগ করো, ডানে গেলে বিয়োগ করো। বামে গেলে যোগ করো, ডানে গেলে বিয়োগ করো। কেউ যদি এই জাস্ট এই চারটা লেটার মনে রাখো, এই জিনিসটা আর সারা জীবন তোমরা ভুলবা না। রুলটার নাম কি, লার্স রুল। লার্স, এলতে হচ্ছে লেফট, এতে অ্যাড, আরতে হচ্ছে তোমার রাইট, এসতে হচ্ছে সাবট্রাক্ট। প্রত্যেকটার বাংলা তোমরা জানো, বাম যোগ ডান বিয়োগ। বামে গেলে যোগ করো, ডানে গেলে বিয়োগ করো, সহজ কথা। এখন কথা হচ্ছে কি, ডানে গেলে কি যোগ করবো, বামে গেলে কি বিয়োগ করবো। উল্টা বললাম, বামে গেলে কি যোগ করবো বা ডানে গেলে কি বিয়োগ করবো, এটা হচ্ছে তোমার এখানে বলে দিয়েছি আমি। সেটা হচ্ছে, মনে করো তোমার কাছে একটা সংখ্যা দিয়েছে, আমি এই সংখ্যাটা দেখতে এরকম 150 ইন্টু 10 টু দি পাওয়ার 2। এই সংখ্যাটাকে আমাকে একটু সাজাতে হবে, এমনভাবে আমি সাজাতে চাই যে এখানে একটা দশমিক সংখ্যা আনতে চাই। খেয়াল করো তো, এখানে দশমিক নাই মানে অ্যাকচুয়ালি এখানে কিন্তু একটা দশমিক আছে, 150.0, এটা এভাবে লিখতে পারি না আমি। খেয়াল করো তো, আমি যদি এই দশমিকটাকে দুই ঘর সামনে নিয়ে আসি, মানে কি বামে নিয়ে যাই, সূত্র কি বলে, লেফটে যদি আমি নিয়ে যাই তাহলে সেখানে আমাকে অ্যাড করতে হবে। তার মানে দশমিকটাকে যদি আমি লেফটে নিয়ে যাই, পাওয়ারের জায়গায় তোমার হচ্ছে অ্যাড হয়ে যাবে। পাওয়ারের জায়গায় কত অ্যাড হবে, দশমিকটাকে আমি যত ঘর বামে নিয়ে যাব, পাওয়ারের উপর তত ঘর বেশি, তত সংখ্যা বেশি যোগ হয়ে যাবে। তার মানে আমি এই পয়েন্টটাকে যদি এইখান থেকে উঠিয়ে আমি এই জায়গায় নিয়ে আসি, আমি অ্যাকচুয়ালি পয়েন্টটাকে দশমিকটাকে তাহলে দুই ঘর কি বামে নিয়ে গেলাম না? তো দুই ঘর যদি আমি বামে নিয়ে যাই, এই পাওয়ারের সাথে দুই যোগ হয়ে যাবে, তার মানে 2 + 2 হয়ে যাবে হচ্ছে 4। বুঝা যাচ্ছে? 2 + 2 হয়ে যাবে 4।
একই রকম ভাবে মনে করো আমার কাছে একটা সংখ্যা আছে এরকম, এখন আমি করছি কি এই যে পয়েন্টটাকে আমি হচ্ছে এই দিক নিয়ে আসতে চাচ্ছি, 2 এর পরে নিয়ে আসতে চাচ্ছি। তার মানে কি দেখো তো এই দশমিকটা তুমি কত ঘর ডানে নিয়ে যাচ্ছ? 3 ঘর, তাই না? যে 1 2 3, আমি দশমিকটাকে যদি 3 ঘর ডানে নিয়ে যাই, আমার রুল বলছে যখন আমি রাইটে যাব আমাকে সাবট্রাক্ট করতে হবে, বিয়োগ করতে হবে। তার মানে এখানে পাওয়ার যেটাই থাক না কেন তার সাথে আমি যত ঘর ডানে গেলাম তত ঘর বিয়োগ করব। কত ঘর ডানে গিয়েছে বলো তো? 3 ঘর ডানে গিয়েছে, তাহলে এখানে আমি 3 বিয়োগ করে দিব, এটা হয়ে যাবে তোমার -6। বোঝা আছে? যাই হোক, এটা আমি মুছে দিই, এটা আমার আঁকিবুকি দরকার নেই, বাট কনসেপ্টটা বুঝছো কিনা দেখো, যে আমি যখনই দশমিকটাকে বামে নিয়ে আসবো তখনই হচ্ছে আমাকে পাওয়ার তত ঘর যোগ করতে হবে, তত সংখ্যা যোগ করতে হবে। দশমিকটাকে আমি যেই ডানে নিয়ে যাব, যত ঘর ডানে নিয়ে যাব, 10 এর উপর পাওয়ার আকারে সেটাই তোমার যোগ হবে। মাইন্ড ইট, এখানে 10 থাকাটা মাস্ট। 10 যদি না থাকে, 2 টু দি পাওয়ার 3 থাকে, হবে না, এই সূত্র হবে না। শুধুমাত্র সাইন্টিফিক নোটেশনের ক্ষেত্রে এটা প্রযোজ্য। এটা 10 এর, যেহেতু আমরা হচ্ছে এই সংখ্যা পদ্ধতিটা আমাদের কি একটা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বা দশমিক সংখ্যা পদ্ধতি, তাহলে 10 এর বেসিক আকারে আমরা বেস আকারে আমরা করতে পারবো সেটাকে। এটা যদি দশমিক না হয় অন্য কোনো হতো সেটা আলাদা কেস, বাট আমরা তো হচ্ছে দশমিক সংখ্যা নিয়ে কথা বলছি, এখানে 10 টু দি পাওয়ার সামথিংই থাকতে হবে। 10 টু দি পাওয়ার সামথিং না থেকে 5 টু দি পাওয়ার সামথিং তুমি করে নিয়েছো মাত্র বড়ি করে, তখন তুমি লার্জ রুল অ্যাপ্লাই করতে যাবা, হবে না, এটা হচ্ছে ভুল হয়ে যাবে। ঠিক আছে? তো মাস্ট এটা হচ্ছে কি, যেহেতু আমাদের লার্জ রুল আমি বলেছি, লার্জ রুলের কনসেপ্টটাই হচ্ছে দশমিক সংখ্যার ক্ষেত্রে 10 টু দি পাওয়ার সামথিং আকারে থাকতে হবে, তবেই কেবলমাত্র তুমি দশমিকটা যদি ডানে বা বামে নিয়ে যেতে পারো, তাহলেই 10 এর উপর পাওয়ারটা যোগ বা বিয়োগ এই আকারে তুমি লিখতে পারবে। বুঝা গেছে? দেখো, এর আগেরটাতে আমি হচ্ছে শেখালাম কি তোমাদেরকে, যে এই দুইটা রুল আমাকে ফলো করতে হবে। এখানে দেখো একটা জিনিস মাথায় রাখা জরুরি, এখানে আমি হচ্ছে তোমাদের জন্য সাবধান করে দিয়েছি, যে যদি হচ্ছে পাওয়ারে আগে থেকেই মাইনাস থাকে, তার মানে যোগ করা মানে কিন্তু যোগ না, সেখানে কিন্তু বিয়োগও হতে পারে। ঠিক আছে? আগে থেকে যদি মাইনাস থাকে, বা এইখানে তোমার যদি মনে করো এই মাইনাসটা হচ্ছে বি এর উপরে সামনে একটা মাইনাস চিহ্ন আছে, তাহলে যখনই তুমি এটার সাথে এটা বিয়োগ করবা, তাহলে মাইনাস আর মাইনাস মিলে কিন্তু এটা প্লাস হয়ে যাবে তখন। বুঝা আছে? তার মানে এটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, যে এখানে তোমার পাওয়ার গুলো এটা কি পজিটিভ পাওয়ার নাকি নেগেটিভ পাওয়ার। সহজ কথা, দুইটাকে আমি বিয়োগ করে দিব, বাট কখনো যদি কারোর সামনে মাইনাস হয়, তাহলে মাইনাস মাইনাস মিলে হচ্ছে প্লাস কিন্তু হয়ে যাওয়ার চান্স থাকবে, এবং সেটা তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। এতটুকু কমন সেন্স তো সবারই আছে। এই লার্জ রুল যদি বোঝা যায়, এখন আমরা আরেকটা রুল সম্পর্কে শিখবো। এটাকে তোমাকে হ্যান্ডেল করতে হবে। মনে করো আমাকে এরকম একটা সংখ্যার স্কোয়ার রুট করতে বলেছে। দেখো, স্কোয়ার রুট হচ্ছে আমাদের এই আজকের উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হচ্ছে এই ভিতরের অংশটা, বাট যেহেতু সাইন্টিফিক নোটেশন স্কোয়ার রুটের ভিতরে আছে, এই কারণে এটা আমি এই ভিডিওতে একটু আলোচনা করে নিই। দেখো, যদি এরকম একটা স্কোয়ার রুট একটা ফাংশন থাকে, এবং আমি যদি চাই সেটাকে আমি রুট করতে, মাথায় রাখবা কখনোই বেজোড় পাওয়ারের হচ্ছে রুট ডিরেক্ট ভাবে করা যাবে না, যদি তোমার হাতে ক্যালকুলেটর না থাকে। ক্যালকুলেটর যদি থাকে তাহলে তো খুবই ভালো, বাট ক্যালকুলেটর যদি না থাকে, তাহলে তুমি এখানে কিন্তু বলতে পারবা না যে 1.6, এটা মানে কি অ্যাকচুয়ালি বলো তোমাকে, 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -7 টু দি পাওয়ার হচ্ছে হাফ, রুট মানে তো হাফ, তাই না? তো তুমি বললা ঠিক আছে, আমি এক কাজ করি, 10 টু দি পাওয়ার -7 কে হাফ করে দিই, এটা পরে ক্যালকুলেট করবো, এটা করে ক্যালকুলেট করি, এটা তাহলে 10 টু দি পাওয়ার -3.5 বলে দিই। না, এভাবে করা যাবে না, এভাবে করা যাবে না। 10 টু দি পাওয়ার 3 - 5 এটা হবে না। মাথায় রাখবা, কখনো যদি এরকম বেজোড় পাওয়ার থাকে, তাহলে এইভাবে ক্যালকুলেটর ছাড়া তুমি এইভাবে করতে পারবা না। তাহলে কি করবো আমরা? এই সমস্যায় যদি আমি কখনো পড়ি যে বেজোড় পাওয়ারের রুট করা লাগছে কোনো একটা অঙ্কে, তাহলে আমি যেটা করব, আমি হচ্ছে লার্জ রুলটাকে অ্যাপ্লাই করব এমন ভাবে যাতে করে এই যে পাওয়ারটা বেজোড় না হয়ে জোরে রূপান্তর হয়ে যায়। এখন সেটা তুমি যে কোনো ওয়েতে করতে পারো, যে কোনো ভাবে করতে পারো। সেটাকে তুমি পয়েন্টটাকে ডানে সরিয়ে করতে পারো, সেটাকে বামে সরিয়ে করতে পারো, কোনো সমস্যা নেই, যে কোনো একটা ওয়েতে করলেই হবে। বাট যেই ওয়েটাতে করলে তোমার জন্য সুবিধাটা বেশি, তুমি সেটাই করবা। এখানে দেখো তো, লেখাটা দেখেই বোঝা যাচ্ছে যে আমি যদি এই পয়েন্টটাকে একটু ডানে সরাই, এটা কিন্তু 16 হয়ে যাবে 1.6 থেকে। এবং 16কে রুট করা কিন্তু খুবই ইজি আমার জন্য, কারণ 16 রুট হচ্ছে 4। তাহলে এটাই কাজে আমি করবো। তুমি এটাও করতে পারতো যে পয়েন্টটাকে তুমি বামে নিয়ে আসো, কোনো সমস্যা নেই, হবে না যে তা না, হবে। এখন বলো আমাকে, যখন আমি পয়েন্টটাকে এক ঘর ডানে নিয়ে যাব, লার্জ রুল কি বলে? রাইটে গেলে তোমাকে সাবট্রাক্ট বা বিয়োগ করতে হবে। তাহলে -7 যেটা ছিল সেটা অ্যাকচুয়ালি -7 -1 ইকুয়ালস টু হয়ে যাবে 10 টু দি পাওয়ার -8। সেটাই আমি করেছি। দেখো, প্রথম স্টেপে আমাকে করতে হবে কি, 1.6টাকে আমি 16তে রূপান্তর করব, পয়েন্টটাকে এক ঘর ডানে নিয়ে যাব, এক ঘর ডানে নিয়ে গেলে এর সাথে হচ্ছে তোমার এক মাইনাস হয়ে যাবে। এক মাইনাস হওয়া মানে এটা এখন হয়ে গেছে, এই সংখ্যাটা অ্যাকচুয়ালি এই সংখ্যার মতো দেখতে এখন না। এখন তুমি এক কাজ করো, এটা যা জিনিস এটা কিন্তু আমি রুট করে দেই, এখন আমি রুট করতে পারবো, তার মানে এই জিনিসটা যা, এটা হচ্ছে তা 16 ইন্টু 10 টু দি পাওয়ার -8 এর রুট। এবং এর রুট মানে কি অ্যাকচুয়ালি? রুট মানে কি, আমি টু দি পাওয়ার হাফ বলতে পারি না? অবশ্যই বলতে পারি। তাহলে 16 কে আলাদাভাবে রুট করো, 10 টু দি পাওয়ার -8 কে আলাদাভাবে রুট করো। তাহলে এখন দেখো, 16 কে যদি আমি রুট করি, হাফ করি, এটা হয়ে যাবে তোমার 4
আর এখন তুমি এটাকে যদি করো তাহলে 10⁻⁻4। কারণ আমরা কি জানি, পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে তাহলে সেটা কি হয়ে যায়, গুণ হয়ে যায়। এটা আমি এখানে বলিনি কারণ আজকের জন্য লাগবে না, তাই গোল্ডেন রুল এটা জানলেই হয়। বাট এক্সট্রা তোমার যদি জানার ইচ্ছাই থাকে, মনে করো হচ্ছে 10⁻x এর সাথে y আছে, ঠিক আছে, তাহলে এটা কিন্তু অ্যাকচুয়ালি 10⁻xy এর সমতুল্য, সেম জিনিস। এটাই আমি অ্যাপ্লাই করবো এখন এখানে, যে পাওয়ারের উপর পাওয়ার আছে, তার মানে এই দুটোকে আমি গুণ করতে পারি, তাহলে 8 এর সাথে 2 গুণ করলে মানে ভাগ কাটাকাটি করলে কি হয়, -4 হয়ে যায়। তাহলে আনসার হচ্ছে তোমার 4 ইন্টু 10⁻⁻4, এই হচ্ছে আনসার। তো দেখো, যখনই আমি এরকম বেজোর কোনো হচ্ছে সূচকের পাল্লায় পড়বো, 10 বেজোর কোনো সূচক আছে, আমার টার্গেট থাকবে সেটাকে হচ্ছে জোরে রূপান্তর করে কাজ করে নেওয়া। তোমার প্রশ্ন থাকতে পারে, এটা তুমি সহজ উদাহরণ দিয়েছি, তো 10⁸ না হয় করাই গেল, -8টাকে, এটাকে হচ্ছে 16 নিয়েছি যাতে করে আমি সহজে রুট করতে পারি। 16 যদি না হয় 32 যদি হতো তাহলে কি করতাম? হ্যাঁ, ওটার টেকনিক আছে, সেটা আজকের ভিডিওর অংশ না। আমাদের আমাদের বললাম যে রুট করাটা আজকের আসলে উদ্দেশ্য ছিল না। আমার উদ্দেশ্য ছিল যে রুটের ভিতরে সাইন্টিফিক নোটেশন থাকলে আমি কি করব, এই কারণে সেটা আমি সহজ উদাহরণটা দেখালাম। রুটের যখন কনসেপ্ট আমি পড়াবো তখন হচ্ছে ওটা নিয়ে আলোচনা করবো যে কিভাবে করা যায়। ঠিক আছে, নেক্সট হচ্ছে এখন আমরা কিছু অ্যাপ্রক্সিমেশন হিসাব নিকাশ করবো। দেখো, যে কোনো এমসিকিউ এক্সামে তোমার যে অপশনগুলো থাকে, মনে করো তোমাকে একটা খুব কঠিন জটিল একটা ক্যালকুলেশন দিয়েছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে টিচাররা চায় তুমি আনসার করতে পারো। ওকে, কি চায়, তুমি আনসার করতে পারো এমন তোমাকে হিন্ট প্রশ্নের মধ্যে দেওয়া থাকে। কখনো প্রশ্নের মধ্যে দেওয়া না থাকলে অপশনগুলোর মধ্যে দেওয়া থাকে। আমি দুইটা কথা বলি, আমি কি বললাম, যে টিচার যদি চায় তুমি তোমার জন্য আনসার করাটা ইজি হয়, হয় তোমার হচ্ছে প্রশ্নের মধ্যেই ওই হিন্টটা দেওয়া থাকবে, অথবা অপশনের মধ্যে ওই হিন্টটা দেওয়া থাকবে। প্রশ্ন হচ্ছে, প্রশ্নের মধ্যে হিন্ট কিভাবে দেওয়া থাকে, কোয়েশ্চেনের মধ্যে হিন্ট, এটা কি, আমি কি মিন করলাম? আমার মনে আছে, আমি যখন ইউনিভার্সিটি এক্সাম দিই, আমি শুধুমাত্র দুইটা ইউনিভার্সিটিতে এক্সাম দিয়েছিলাম। সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর, এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আমাদের সময় একটা হচ্ছে তোমাদের প্রশ্ন এসেছিল। তো ক্যালকুলেটর ইউজ করা তোমার ছিল না, সো ক্যালকুলেটর ছাড়াই তোমাকে হিসাব নিকাশ করতে হবে। তো সেখানে করেছে কি, এমন একটা প্রবলেম দিয়েছে যে আমাকে বৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে। বৃত্তের, তো তোমরা জানো বৃত্তের ক্ষেত্রফল সূত্র কি, পাই আর স্কয়ার। এখন টিচার চায় যে আমি যাতে করে আনসারটা ভালো মতো করতে পারি। এ কারণে তিনি আমাকে করেছে কি, কোয়েশ্চেনের মধ্যে একটা হিন্ট দিয়েছে, সেটা হচ্ছে আর এর যে ভ্যালুটা সেটা হবে তোমার 7/22। তোমার মাথায় আসে তোমাদের, আর এর ভ্যালুটা তিনি এরকম ভাবে কেন দিয়েছেন? তিনি চাইলেই তো দশমিক আকারে দিতে পারতো। এরকম ভাবে দেওয়ার কি কোনো উদ্দেশ্য আছে? উদ্দেশ্য আছে, এবং সেটা তোমাকে কোয়েশ্চেন দেখে বুঝতে পারতে হবে যে হ্যাঁ, টিচার চাচ্ছে তুমি আনসার করো। এটা দেওয়া আছে এই কারণেই, কারণ পাইকে আমি 3.1416 বলবো, ঠিক আছে, ক্যালকুলেটর হাতে থাকলে। যদি ক্যালকুলেটর আমার কাছে না থাকে, তাহলে এটার একটা সহজ অ্যাপ্রক্সিমেশন আছে, সেটা হচ্ছে 22/7। তোমরা জানো, 22কে 7 দিয়ে ভাগ করো, এর কাছাকাছি ভ্যালু আসবে। হ্যাঁ, অবশ্যই অনেক ঘর পরে গেলে তোমার মিলবে না, বাট কয়েকটা ঘর কিন্তু মিলে। তার মানে 22কে যদি আমি 7 দিয়ে ভাগ করি, সেটা অ্যাকচুয়ালি পাই এর ভ্যালু। তো আর এর এই মান দেখি তোমার মাথায় আসতে হবে যে টিচার চাচ্ছে তুমি এটা আনসার করো। যখন তুমি পাই এর ভ্যালু হচ্ছে 22/7 বসাবা, আর এর জায়গায় তুমি 7/22 হোল স্কয়ার বসাবা, টিচার চাচ্ছে তুমি এটা আনসার করতে পারো। সো এখানে 7 আসবে, এখানে হচ্ছে তোমার কি আসবে, 22 আসবে, তাহলে এটা হবে তোমার 7/22 আনসার। বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে কোয়েশ্চেনের হিন্ট। কোয়েশ্চেনেই তোমাকে হিন্ট দেওয়া আছে যে এটা তুমি আনসার করতে পারবা, শুধু তুমি একটু মাথা খাটাও যে কিভাবে আনসারটা করবা। সেকেন্ড হিন্ট, এটা তুমি একটা গেল। মাঝে মাঝে অপশনে হিন্ট দেওয়া থাকে, কোয়েশ্চেনে দেওয়া থাকে না। প্রশ্নে হিন্ট দেওয়া থাকবে না। প্রশ্ন অ্যাজ ইট ইজ, যেরকম হচ্ছে রিটেন এক্সামে আমরা পড়ি, ক্যালকুলেটর সহ পরীক্ষা হলে যেরকম ভাবে কোয়েশ্চেন করা হয়, সেম ভাবে তোমার জন্য কোয়েশ্চেন করা হবে। বাট তোমাকে অপশনে হিন্ট দেওয়া থাকবে। মনে করো তোমার অ্যাকচুয়াল, যদি তোমার হাতে যদি ক্যালকুলেটর থাকতো, তোমার অ্যাকচুয়াল কোন একটা কোশ্চেন আছে, উদাহরণ দিচ্ছে না, র্যান্ডম কোনো কোশ্চেন আছে, অ্যাকচুয়াল আনসারটা তোমার মনে করো হওয়া উচিত 10.5, আমি ধরলাম। এখন দেখো, 10.5টা অ্যাকচুয়ালটা হওয়া উচিত। অপশন আমি দিয়েছি এরকম 15, 50, 11, সরি 10.5 ধরলাম, আর একটা হচ্ছে ধরলাম আমি 75। আচ্ছা, তুমি যদি অ্যাকুরেট আনসারটা নাও করতে পারো, যে যে ভ্যালুগুলো দেওয়া আছে, অ্যাকুরেট আনসারটা যদি নাও করতে পারো, তুমি যদি কাছাকাছি আনসারও বের করো, সে আনসারটা হয় 10.5 না হয় 11 হবে অথবা 12 হবে। দেখো তো, তুমি বলো তো, অপশনগুলো দেখেই কি বোঝা যাচ্ছে না যে অ্যাকচুয়াল আনসারের থেকে অপশনগুলো অনেক বেশি বেশি দূরে? এটা আনসার হবে না, এটা হবে না, এটা আনসার হবে না। তো অপশনের মধ্যে হিন্ট মানে হচ্ছে যে যদি হচ্ছে অপশনগুলো অনেক ডাইভার্স হয়, তখনই হচ্ছে অ্যাকচুয়ালি বুঝতে পারবা তুমি যে টিচার চাচ্ছে তুমি এটা আনসার করো। আর মাঝে মাঝে টিচারের খুব খাইস্টা হয়, সে আসলে তোমাকে ক্যালকুলেটর ইউজ করতে দিবে না,
আবার অপশনগুলোও দিবে এরকম, ঠিক আছে, 10.56, 10.57, 10.58, 10.59। এখন তুই কর। হ্যাঁ, এরকম হলে ঝামেলা। এরকম হলে যদি তোমার হচ্ছে কোয়েশ্চেনে কোনো হিন্ট দেওয়া না থাকে, বা যে তুমি ডিরেক্ট ক্যালকুলেট করতে পারছো না, জাস্ট স্কিপ করে চলে যাও। কেন ওটা আনসার করতে হবে? ওটা আনসার করার পিছনে তুমি হচ্ছে হয়তো বা আরো 5টা আনসার করতে পারতা। তো এইসব জিনিসে হচ্ছে মাথা ঘামানোর দরকার নেই। বাট যেখানে তোমার হিন্ট দেওয়া আছে সেটা সামহাউ হয় সেটা আইদার কোয়েশ্চেনে হবে অথবা অপশনে হবে, যেটা আমি কথা বললাম, অপশনগুলো দূরে দূরে থাকবে। দুইটার একটা যদি থাকে, ওই ট্রিকটা তোমাকে ধরতে পারতে হবে পরীক্ষার হলে ওই সময়ের মধ্যে। যদি তুমি ধরতে পারো তাহলে তুমি আনসার করে আসতে পারবা, যদি ট্রিকটা ধরতে না পারো তাহলে কিন্তু আনসার করে আসতে পারবা না। সো চোখ কান খোলা রাখতে হবে, অপশনের দিকে তাকাতে হবে যে অপশনগুলো কি খুবই ডাইভার্স, খুবই দূরে দূরে, বা কাছাকাছি হলেও সেটাকে আমি ক্যালকুলেট করতে পারবো। যদি পারবো তাহলে আমি অ্যাটেম্প নিবো, না পারলে আমি অ্যাটেম্পটই নিবো না, আমি চিন্তাই করবো না। ওই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কথাই বলি, দুইটা ম্যাথ আসছিল আমার মনে আছে এখনো। ম্যাথ দুইটা কি আসছে মনে নাই, বা দুইটা ম্যাথ আসছিল এমন যেটা আমি চাইলেও আনসার করতে পারবো না সেখানে বসে, ক্যালকুলেটর ছাড়া। খুবই সহজ প্রশ্ন, এত সহজ প্রশ্ন যে আমি ক্যালকুলেটর দিলে আমি হচ্ছে হয়তো এটা 10 সেকেন্ডে আনসার করে ফেলতাম। বাট আমাকে ক্যালকুলেটর দেওয়া হয়নি এবং অপশনগুলো খুবই কাছাকাছি। সো আমি কি করছি, আমি জাস্ট ইগনোর করে চলে গেছি। ওইটা আমি দ্বিতীয়বার তাকাইও নাই যে ওইখানে কি আছে, কারণ আমি জানি। এবং ফাইনালি আমার রেজাল্ট কি আসছে, আমি হচ্ছে মনে হয় 190 বা কততম হয়েছিলাম। তো যাই হোক, তো ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে এখানে যে তোমার এই যে জিনিসটা, এই জিনিসটা তোমাকে বুঝতে হবে যে সব সময় আসলে অ্যাকুরেট আনসার করার দরকার নাই। যদি আনসার করা যায় তাহলে তো বেটার, না হলে তুমি হচ্ছে এই রুলটা ফলো করো, যেটাকে বলা হয় দ্য আর্ট অফ অ্যাপ্রক্সিমেশন। মাঝে মাঝে তোমাকে অ্যাপ্রক্সিমেট আনসার বের করতে হবে। তোমার অ্যাকুরেট দরকার নাই, অপশনগুলো যদি দূরে দূরে থাকে অ্যাপ্রক্সিমেট আনসার বের করলেও কিন্তু তোমার হবে। তো কয়েকটা অ্যাপ্রক্সিমেশন আমি লাস্টের দিকে বলবো, সমস্যা নাই। কিন্তু কিছু অ্যাপ্রক্সিমেশন আমি এখানে বলে দিয়েছি। সেটা হচ্ছে জি কে 9.8 ধরে আমরা সবসময় ম্যাথ করি, করবো না, দরকার নেই। আমি জিকে 10 ধরবো, আমার কাটাকাটি করতেও সুবিধা হবে, গুণ করতেও সুবিধা হবে, রুট করতেও সুবিধা হবে, সবকিছুই সুবিধা আমার। তো আমি যদি 9.8 না ধরে 10 ধরি, হ্যাঁ, আনসারটা আমার অ্যাকুরেট আসবে না, বাট যেটা আসবে সেটা এক্সাক্ট ভ্যালুর অনেক কাছাকাছি একটা ভ্যালু আসবে। ঠিক আছে, এই জিনিস নিয়ে আমরা হচ্ছে পরবর্তী কোনো একটা লেকচার আলোচনা করবো, যে 10 ধরলে অসুবিধা কি বা সুবিধা কি, কোথায় কোথায় কি হবে, ওটা আমরা দেখবো। আরেকটা কি, মনে করো তোমার কাছে 97 টাকা দেওয়া আছে কোনো একটা ভ্যালুতে, বা ডলার দেওয়া আছে, ডলার সাইন দিলাম, তো 97 দেওয়া আছে। তো সেটা যদি 97 ধরো বা 100 ধরো, ম্যাটার করবে অবশ্যই, আনসার অ্যাকুরেট আসবে না, বাট কাছাকাছি আনসার আসবে। ঠিক আছে, তো এটা আমি বললাম এখানে যে একটা জায়গায় সাবধান, সেটা কি, অপশন যদি খুবই কাছাকাছি হয় তাহলে এটা অ্যাপ্লাই করা যাবে না, অ্যাপ্রক্সিমেশন করা যাবে না। ঠিক আছে, তখন তোমাকে অ্যাকচুয়াল আনসারটাই বের করার চেষ্টা করতে হবে। যদি করতে পারো যে করবা, নাহলে স্কিপ করে চলে যাবা। তাহলে এটাই হচ্ছে অ্যাপ্রক্সিমেশন। তুমি চাইলে হচ্ছে এক্সাক্ট ভ্যালুটা বের করতে পারো, বাট এখানে যত সময় তোমার লাগবে তার থেকে অনেক বেশি কম সময় লাগবে, অনেক কম সময় লাগবে হচ্ছে এই মেথড যদি অ্যাপ্লাই করো, তুমি যদি অ্যাপ্রক্সিমেশনের দিকে যাও। ঠিক আছে, এখন এরপরে আমরা আলোচনা করব হচ্ছে যে আমার কিছু ফ্র্যাকশন নিয়ে, এটাকে আমরা ম্যাজিক্যাল ফ্র্যাকশন বলছি। গেমের মধ্যে তোমার কিছু ইয়ে থাকে না, যে তোমার কিছু ওয়েপন থাকে, যে এই জিনিসগুলো দিয়ে আমি হচ্ছে আমার বসকে, মানে ফাইনালি যে বস আসে সেই বসকে আমি মেরে দিব। তো তোমার এক্সাম হলের ওয়েপন হচ্ছে এই জিনিসগুলো। এগুলো অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে। 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত প্রত্যেকটা, এক তো সহজ, মানে 2 থেকে 10 পর্যন্ত, 1/2, 1/3, 1/4, 1/5, 1/6 এমন করতে করতে 1/10 পর্যন্ত, এটা মাস্ট তোমাকে মনে রাখতে হবে। এর পাশাপাশি কিছু কিছু স্পেশাল আমি দিয়েছি, সেটা হচ্ছে 1/4 তো বললামই, 3/4, আর হচ্ছে 1/6.67। এটা কেন দিয়েছি জানো? 6.67 মানটা মনে আসে কোথাও? 6.67 এটা কিন্তু তোমার হচ্ছে ইয়েতে পড়বা, মহাকর্ষ চ্যাপ্টার আছে না, মহাকর্ষ চ্যাপ্টার পড়বা। তাহলে মাঝে মাঝে এরকম হয় যে জি এর ভ্যালুটাকে উল্টা দিকে নিয়ে যাওয়া লাগে। ওই টাইমে হচ্ছে ক্যালকুলেট করার সময় এটা হচ্ছে এই কনসেপ্টটা কাজে লাগবে, যে 1.6.67 অলমোস্ট 0.15 এর কাছাকাছি। মনে করে ভুলে গেছো তুমি, তাহলে তো 1 থেকে 10 তো আমি তো বললামই, 2 থেকে 10 মনে রাখতেই হবে। এটা যদি মনে রাখতে পারো ওটা এমনি বের করে ফেলতে পারবা। কিভাবে? সেটা হচ্ছে 1.6 হচ্ছে তোমার 1.167, আর 1/7 হচ্ছে তোমার 0.14। তো এটা কাছাকাছি কোথাও হবে। তাহলে 1.14 আর 0.16 এর মাঝামাঝি কে? 0.15। তো 0.15 বসে দিয়ে হচ্ছে ম্যাথ করে আসবা, হয়ে যাবে, সমস্যা নেই। ঠিক আছে, ভুলে গেলেও সমস্যা নাই, যদি তোমার 2 থেকে 10 এটা তোমার মনে থাকে, এবং এটাই হচ্ছে তোমার এক্সাম হলের ওয়েপন হিসেবে কাজ করবে। তোমার এক্সাম হলে তোমাকে অনেক সময় বাঁচিয়ে দিবে। এই ফ্র্যাকশনগুলোকে যদি তুমি হচ্ছে দশমিক সংখ্যা আকারে মনে রাখতে পারো, এতে কাটাকাটি করতেও সুবিধা হয়। কখনো কখনো হচ্ছে ফ্র্যাকশন আকারে থাকলেই সমস্যা না, ফ্র্যাকশন আকারে থাকলে কাটাকাটি করা যায় বেশি সহজে, বাট কখনো কখনো তোমাকে গুণ আকারেও লাগে এই জিনিসগুলো, এই জন্য এটা মনে রাখতে হবে। এবং শুধু এটা না, শুধু এটা না, তোমাকে আরো কিছু মনে রাখতে হবে। যেমন হচ্ছে এই যে ট্রিকোনোমেট্রিক কিছু ভ্যালু আছে না, এই ভ্যালুগুলো তোমাকে এখন থেকে মনে রাখতে হবে। সাইন 0 ডিগ্রি মান 0 আমরা জানি, সাইন 30 ডিগ্রি মান হাফ, হাফকে কি আমি 0.5 বলতে পারি? অবশ্যই বলতে পারি। সাইন 60 ডিগ্রির মান কত? √3/2। এত কঠিন জিনিস হচ্ছে, যদি তোমার না বাকি মানগুলো দেখতে এরকম হয় তাহলে তো খুবই সহজ, কোনো সমস্যা নাই। বাট যদি এরকম না হয় তখন তোমাকে ভেতালে পড়ে যাবে। কিন্তু এখানে সাইন 60 মান 0.86 বা 0.9 এতটুকু মাথায় রাখবা, যেটাই √3/2 এর ভ্যালু। সাইন 90 ডিগ্রি মান তো মানে এটা আমরা জানি। ঠিক আছে,
সেম ভাবে sin 45 ডিগ্রির মান 1/√2 মনে রাখার দরকার নেই, এটা তো মনে থাকবেই এমনিতে, কিন্তু হচ্ছে যখন দশমিক কখনো যদি প্রয়োজন পড়ে তাহলে 0.7 এই ভ্যালুটা তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? তো এরকম ছোট ছোট কিছু হচ্ছে কনসেপ্ট তোমাকে আইডিয়াতে রাখতে হবে। তো মাঝে মাঝে এই চারটা তোমার অ্যাঙ্গেল যেগুলো আমরা জানি সেটা বাদেও তোমার অ্যাঙ্গেল আসতে পারে। যেমন আরেকটা একটা অ্যাঙ্গেলের কথা এখানে উদাহরণ দিয়েছি আমি, মনে করো 47 ডিগ্রি দেওয়া আসে, কি করবা? ম্যাথ ছেড়ে চলে আসবা? না, তখন তুমি অ্যাপ্রক্সিমেশনে যাবা। 47 ভ্যালুটা কোন ভ্যালুর কাছে, যার ভ্যালু তুমি জানো, যার মান তুমি জানো। তাহলে 47 ডিগ্রিটা 45 এর কাছে, 45 এর মান তুমি জানো অলমোস্ট 0.7 এর কাছে, তাহলে 0.7 হিসেবে হিসাব করো, একটা আনসার চলে আসবে। এখন খেয়াল করো, তোমাকে একটু বুঝতে হবে, ট্রেন্ডটা বুঝতে হবে যে আমি যে অ্যাপ্রক্সিমেশনটা নিলাম, আমার অ্যাকচুয়াল আনসারটা তার থেকে কি বড় হবে নাকি ছোট হবে নাকি এক্স্যাক্টলি ওটা হবে। খেয়াল করো তো, সাইনের ডিগ্রির মান যত বাড়ে সাইনের মান কি তত বাড়ে না? কোণের মান যত বাড়ে সাইনের মান তত বাড়ে। মানে সাইন 0 ডিগ্রির মান 0, 90 ডিগ্রির মান কিন্তু 1, এবং মাঝখানে হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে। তাহলে কোণের মান যত বাড়াও তোমার সাইনের মানটা কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকে। তাহলে একটু আগে 47 ছিল, তুমি 45 ধরে হচ্ছে মানটা আনসারটা করেছো, তাহলে 45 এর জন্য আনসারটা যদি 7 আসে, 47 এর জন্য আনসারটা কি একটু বেশি আসা উচিত না? তাহলে অপশন তোমাকে সার্চ করতে হবে যে 7 এর থেকে বড় কিন্তু খুবই কাছাকাছি, 7 এর থেকে বড় কিন্তু খুবই কাছাকাছি কোন ভ্যালুটা আছে সেটা হচ্ছে আমার আনসার। বুঝা গেছে? তাহলে 7 যদি অপশনে থাকে তাহলে 7 আনসার হবে না? 7 এর কাছাকাছি একটা ভ্যালু লাগবে এবং 7 থেকে একটু বড় ভ্যালু লাগবে, সেটাই হবে তোমার আনসার। বুঝা গেছে? তো মাঝে মাঝে অ্যাপ্রক্সিমেশন তো ইউজ করবা, বাট একটু মাথাটাও খাটাবা যে আমি অ্যাপ্রক্সিমেশন ইউজ করলাম, বাট আমি কি কম ধরলাম নাকি বেশি ধরলাম, আনসারটা কি এর থেকে একটু বেশি হওয়া উচিত নাকি কম হওয়া উচিত, সেটা যদি জাজ করতে পারো তাহলে তোমার কিন্তু পরীক্ষার হলে কাজে দেবে। সো দুইটা কথা বললাম, এটা হচ্ছে ত্রিকোণমিতিক জিনিস, এটা ইউজ করবো আমরা, এই কারণে দিলাম তোমাকে উদাহরণ দেওয়ার সময় এটা দেখাবো, এই কারণে যদিও পাওয়ারের সাথে যাচ্ছে না, বাট আমি আজকে একটা এক্সাম্পল ইউজ করবো তাই, ঠিক আছে? আর কি আমি বললাম যে ধ্রুবকের যে মানগুলো কিছু কিছু অ্যাপ্রক্সিমেশন আমাদেরকে মনে রাখতে হবে, এগুলো তোমার ওয়েপন, ঠিক আছে? পরীক্ষার হলের ওয়েপন হচ্ছে এগুলা, যেগুলো দিয়ে তুমি অ্যাকচুয়ালি কোনো একটা কাজে অ্যাপ্লাই করতে পারবা। যেমন পাইয়ের ভ্যালু কত? পাইয়ের ভ্যালু হচ্ছে 3.1416, এত কিছু দরকার নেই, 3 ধরো, সমস্যা নেই। পাই স্কয়ার মানে তাহলে কত বলতো? পাই স্কয়ার মানে 3 স্কয়ার মানে 9, তাহলে 3.1 আসছে, তার মানে একটু বেশি হবে। কত বেশি হবে? প্রায় 10 এর কাছাকাছি হবে। এই কারণে আমরা এটা ধরে নেই যে পাই স্কয়ার সমান 10। এটা যদি ধরো, হ্যাঁ আনসার ভুল হবে, অ্যাপ্রক্সিমেট হবে, অ্যাকচুয়াল হবে না, বাট সমস্যা নেই, তোমাকে অনেক হেল্প করবে এই অ্যাপ্রক্সিমেশনটা। যেহেতু একটু আগেই বললাম যে এর মান 10 ধরো, তাহলে দেখো তো এটা কাছাকাছি কি বলা যায় না যে পাই স্কয়ার অ্যাকচুয়ালি জি এর কাছাকাছি? এটা কি সমান বলিও না কেউ আবার, ঠিক আছে? জি এর কাছাকাছি এই মানটা মাঝে মাঝে তোমাকে হেল্প করবে। কোথায় কোথায় হেল্প করবে? যেখানে পাইও আছে আবার জিও আছে, কোথায় আছে বলো, মনে আছে? সরল দোলকের ম্যাথগুলোতে, সরল দোলকের ম্যাথের ক্ষেত্রে তোমার পাইও থাকে জিও থাকে, সেই ক্ষেত্রে তোমাকে এটা হেল্প করবে। সরল দোলকে যে টি সমান কি 2π√L/g, এই রুটটাকে যদি এই পাশে নিয়ে আসো একটু, তাহলে দেখো কিন্তু পাইটা কিন্তু পাই স্কয়ার হয়ে গেছে। তাহলে ওইখানে পাই স্কয়ারের সাথে জি এর যখন কাটাকাটি করতে যাবা, তখন দেখবা যে পাই স্কয়ার যেখানে থাকবে আর জি যেখানে থাকবে জাস্ট কেটে দিয়ে উড়াই দিবা একবার, ঠিক আছে? ওটার ম্যাথ করবা, দেখবা যে কাছাকাছি ভ্যালু চলে আসছে, অপশনের কাছাকাছি ভ্যালুই আছে, এবং তুমি খুব ইজি আনসার করতে পারবা ওই কোয়েশ্চেনটা, ঠিক আছে? আর কি জিনিস, আরটা হচ্ছে যে আমি একটু আগেও তোমাদের বললাম যে জি এর যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে এটা 6.67 ছিল, 6.7 ধরো, সমস্যা নেই, 6.7 ইন্টু 10⁻11, ঠিক আছে? অনেক ক্ষেত্রে তোমার যদি সুবিধা হয় তাহলে 7 ধরবে, এটাকে কোনো সমস্যা নেই। 7 ইন্টু 10⁻11, এত ছোট ভ্যালু যে 6.7 ধরো বা 7 ধরো, খুব একটা ম্যাটার করবে না যদি তুমি অ্যাপ্রক্সিমেট আনসারই বের করতে চাও। অ্যাকচুয়াল আনসার বের করতে গেলে আলাদা হিসাব, ঠিক আছে? আর একটা জিনিস দেখো, এইচসি, এটা ফিজিক্সে আমি কয়েকটা কয়েকটা টার্ম বলতেছি, তার মানে যে শুধুমাত্র এই কয়টাই তা না, অনেক এরকম এক্সাম্পল দিতে পারবো আমি। এটা হচ্ছে ম্যাথ করতে করতে তোমার আয়ত্তে আসবে, এবং এটা তোমার মাথা থেকে আসতে হবে। আমি কয়েকটা হচ্ছে এক্সাম্পল তোমাদেরকে দিচ্ছি, বাট শুধু অনলি এই কয়েকটা না, প্রত্যেকটা চ্যাপ্টারে এরকম ছোট ছোট কিছু অ্যাপ্রক্সিমেশন নিজেই বানিয়ে নেওয়া যায়, এটা তোমাদেরকে চেষ্টা করতে হবে। এবং তোমরা কমেন্টে জানাবো আমাকে যে তুমি কোন অ্যাপ্রক্সিমেশনটা সবচেয়ে বেশি ইউজ করছো, বা আজকে এই ভিডিও দেখার পর তুমি বানাতে পারলে যে হ্যাঁ এটাকে আমি এটা ধরে এখন থেকে প্রবলেম সলভ করবো, ঠিক আছে? তো যাই হোক, এইচ থেকে এখন থেকে তুমি এটা একসাথে মনে রাখার চেষ্টা করো, এটা মনে না রাখলেও তুমি বের করতে পারবে। দেখো তো এইচ কত, এইচ হচ্ছে তোমার 6, মানে অ্যাকচুয়ালটা যদি বলি 6.63 ইন্টু 10⁻−34, আর সি হচ্ছে তোমার 3 ইন্টু 10⁻8। প্রথম কাজ হচ্ছে আমার কি, প্রথম কাজ হচ্ছে আমি বললাম কি পাওয়ার গুলোকে আলাদা করবো, বাকিগুলোকে আলাদা করবো, এই দুটোকে আলাদা করে দাও, এই দুটোকে আলাদা গুণ করবা, এই দুটোকে আলাদা গুণ করবা। তাহলে 10⁻−34 এর সাথে যখন তুমি +8 গুণ করবা, গুণ করা মানে কি যোগ করা না? তাহলে -34 থেকে তুমি 8 বাদ দাও, কত আসে? 26। তাহলে দেখো 10⁻26, আর এখানে কত আসে? 3 6 18, 3 6 হচ্ছে 18, এবং 6.6 আছে মানে কি একটু বেশি হবে, তাহলে এখানে হচ্ছে 318, কত বেশি হবে? 20 ধরে নাও, এভারেজ মানে অ্যাপ্রক্সিমেট ভ্যালু 20, 318 আর এখানে 318, তাহলে একটু বেশি হবে, তোমার 19.8 বা সামথিং একটা হয়। সো 19.8 কে তুমি 20 ধরে কিন্তু হিসাব নিকাশ করতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, সো এটা তুমি হিসাব করতে পারবে। যাই হোক, এটা যদি এইভাবে মনে রাখতে পারো,
তাহলে অনেক ক্যালকুলেশন তোমার ইজি হয়ে যাবে হিসাব নিকাশ করার সময়। এটার আরেকটা টাইপ আমি বলি এখনই, আরেকটা টাইপ আছে। কখনো কখনো এই যে এইচসি একসাথে গুণ আকারে আছে না, এরকম এই সূত্র তোমার পড়েছো না? তো এরকম এই সূত্রের কিছু কিছু আবার কিছু কিছু সূত্র আছে তোমাদের ফিজিক্স বইয়ে, যেগুলোর আবার শর্টকাট সূত্র বের করা যায়। এই শর্টকাটে আবার আমি পক্ষপাতী না, আমি বারবার বলি আমার শর্টকাট পছন্দ জিনিস না, শর্টকাট জিনিসটাই আমার ভালো লাগে না একদম। কখনোই আমি রিকমেন্ড করি না কাউকে শর্টকাট ইউজ করতে। বাট পড়তে পড়তে কারো যদি কোনো শর্টকাট মাথায় থাকে তাহলে খুবই বেটার। এটা তোমাদের একটা বইয়ে আছে, রাইটারের নামটা মনে পড়ছে না আমার, ফিজিক্সের কোনো বইয়ে আছে, এটাকে তুমি ইজিলি করতে পারবা। এইচসি বাই ল্যামডা দিয়ে তুমি যেই ইকুয়েশন করো, এটা যদি সলভ করতে চাও একটু হলেও তোমার সময় লাগবে, বাট এটা দিয়ে করতে গেলে সময়টা তোমার একটু কম লাগবে, কারণ এটা একটা পূর্ণ সংখ্যা 12400 ডিভাইড বাই ল্যামডা। এইচ আর সি কে যদি আমি গুণ করে কি আসে? এটা আসে। এবং এটা কি জুল এককে আসবে। এটাকে যদি আমি ইলেকট্রন ভোল্টে কনভার্ট করি তাহলে হচ্ছে যেই আনসারটা আসবে, মানে 1.6 ইন্টু 10⁻⁻19 দিয়ে ভাগ করলে যেটা আসবে সেটা হচ্ছে এটা, ঠিক আছে? এবং শর্ত আছে। শর্তটা কি? শর্তটা হচ্ছে এই ল্যামডার ভ্যালুটা তোমাকে অবশ্যই অ্যাংস্ট্রমে ধরতে হবে। অ্যাংস্ট্রমে ধরতে হবে। তাহলে ল্যামডাটাকে তুমি অ্যাংস্ট্রমে ধরো, তবেই কেবলমাত্র এটা ইলেকট্রন ভোল্ট এককে আসবে। তো এরকম কিছু কিছু শর্টকাট আছে যেটা তোমার করতে করতে গিয়ে মনে থাকে, সেটা তুমি মনে রাখতে পারবা। অনেক ভাইয়া দেখবা যে হচ্ছে নিজের বানানো শর্টকাট বা অন্য কোনো গাইড থেকে বানানো শর্টকাট তোমাকে জোর করে মুখস্থ করতে বলে, এই জিনিসটা করবে না। নিজের শর্টকাট বানাবা। বানাবা বলতে হচ্ছে নিজে পড়তে পড়তে তোমার কোনো শর্টকাট হচ্ছে মাথায় গেঁথে গেছে, দ্যাটস ভেরি গুড, এটা খুবই ভালো, এটাকে আমি ইন্সপায়ার করছি, হ্যাঁ এটা ভালো। বাট অন্য কোনো একজন শর্টকাট এটা পড়াচ্ছে, সেটা তুমি হচ্ছে মুখস্থ করছো, মুখস্থ করতে যাই দেখবা যে পরাবৃত্তের শর্টকাট তোমাকে পড়িয়েছে, তুমি উপবৃত্তের আনসারে লাগিয়ে দিয়েছো, হবে না। এই কারণে নিজের বানানো শর্টকাট পড়ো, যদি পড়তেই হয়। মানুষের বানানো শর্টকাট পড়ো না, বাট তোমার ব্রেইন যদি খুব শার্প হয় তাহলে পড়তে পারো। বাট আমি পার্সোনালি রিকমেন্ড করি না, এতে তোমার ভুল হওয়ার চান্সটাই বেশি বেড়ে যায়। সত্যি কথা বলতে এটা তো খুব একটা কাজে দেয় না, ঠিক আছে? যাই হোক, এটা যেভাবে আমি বললাম যে হয় এটা তুমি ইউজ করো, অথবা যদি তুমি এই সূত্র তুমি জানো তাহলে তো অবশ্যই এই সূত্র ইউজ করতে পারবা, ঠিক আছে? নেক্সট আরেকটা কি, নেক্সট হচ্ছে তোমার এই জিনিসটা কাজে লাগে, মাঝে মাঝেই কাজে লাগে, 1/ε0। তো যাই হোক, এটা তো অনেকে মুখস্থ করতে চায় না, অনেকে বলে না আমি কেন এটা মুখস্থ করবো, কারণ আমি তো এটা জানি 1/4πε0 মানে 9 × 10⁹। ফাইন, এটা মনে রাখলেও হয়। এটাই আসলে আমি এখান থেকেই অ্যাকচুয়ালি এটা এনেছি। কিভাবে? এই যে 4πটা যদি আমি পিছিয়ে গুণ করে দেই তাহলে 1/ε0 সমান চলে আসে তোমার 36π। 36, তাই না? 4×9 = 36, 36π × 10⁹, এটা দেখেছো তুমি, ঠিক আছে? তো এটা তুমি মনে রাখতে পারো, যদি নাও রাখো, যদি বাদ দাও কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, কারণ এই জিনিস তোমরা জানো, তাই না? তো এই হচ্ছে এই যে টাইপগুলো বললাম, যে এই যে তোমার ফ্র্যাকশন, এই হচ্ছে তোমার কিছু কনস্ট্যান্টের ভ্যালু, এবং এই হচ্ছে তোমাকে ত্রিকোণমিতিক কোনো যে হচ্ছে ভ্যালুগুলো, এই জিনিসগুলো তোমার হচ্ছে এক্সাম হলে যদি মনে রাখা যায়, এই জিনিসগুলো তোমার অনেক কাজে দেবে। এর পাশাপাশি যদি হচ্ছে তোমার নিজস্ব বানানো কোনো শর্টকাট সূত্র থাকে, বা তোমার মনে থাকা কোনো শর্টকাট সূত্র থাকে যেটা তুমি আগে থেকেই করে করে অভ্যস্ত, সেই জিনিসগুলো হচ্ছে আগে থেকেই মাথায় একটু নিয়ে রাখবা, যাতে করে ওই টাইপের কোয়েশ্চেন যদি আসে তাহলে তুমি যাতে করে করতে পারো, এবং এই যে জিনিসগুলো অ্যাপ্লাই করে খুব সহজেই কিন্তু করা যায়, ঠিক আছে? তো দেখো, এতক্ষণ ধরে হচ্ছে আমরা অনেক কনসেপ্ট শিখলাম যে এই করতে হতে পারে, এই করব, এই করব, ওই করব, বাট আমরা মূল জিনিস থেকেই হচ্ছে মনে হচ্ছে সরে গিয়েছে। আমাদের মেইন টার্গেট কি ছিল? আবার একটু ফেরত যাই, তোমাদের মনে আছে কিনা জানি না। আমাদের টার্গেটটা কি ছিল মনে আছে? আমাদের টার্গেট ছিল হচ্ছে এক্সপোনেন্টের হিসাব করা, তাই না? এরকম এরকম কোনো একটা সাইন্টিফিক একটা নোটেশন আছে, এই নোটেশন যুক্ত কোনো প্রবলেম যদি আমার কাছে আসে, সেটাকে যাতে করে আমি ডিল করতে পারি, এই ডিল করার জন্য আমি হচ্ছে স্ট্র্যাটেজি আজকে আমরা শিখতে যাচ্ছিলাম। তো তার জন্য আমি বলেছিলাম আমি কি করব, সংখ্যার হিসাব আলাদা করব। সো আলাদা করে ফেলতে পারলাম, সমস্যা নেই। করার পরে আমি পাওয়ার কিভাবে ক্যালকুলেট করব সেটা আমি দেখলাম লার্জ রুলের মাধ্যমে। এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা হচ্ছে ধ্রুবক কিছু সংখ্যা মনে রাখার চেষ্টা করব, অ্যাপ্রক্সিমেট আনসারের ক্ষেত্রে, সেটা আমরা দেখলাম। এবং লাস্টের দিকে এটা আমি জুড়ে দিব। তো এটার একটা এক্সাম্পল দেখবো এখন আমরা, যে আমি যে এতগুলো কথা বলছি এটা আসলে কি বললাম এতক্ষণ ধরে, কেনই বা বললাম। দেখো, এই প্রবলেমটা আমরা সলভ করতে যাচ্ছি। এটা যে ফোটনের শক্তি বের করতে হবে, যেখানে ল্যামডার ভ্যালু 2 × 10⁻⁷ মিটার দেয়া আছে, আমাকে বের করতে বলেছে যে এই ফোটনের শক্তিটা কত। তো আমার সূত্র কি? আমার সূত্র হচ্ছে E = hc/λ। ওকে, এখন একটা একটা করে আমরা ভ্যালু নিয়ে আসবো। এইচ এর ভ্যালু ছিল 6.63 × 10⁻34। বাট আমি কি বলেছি, আমরা অ্যাকচুয়াল আনসার বের করতে একদমই ইন্টারেস্টেড না, আমরা হচ্ছে অ্যাপ্রক্সিমেট আনসার বের করবো। সো 6.63 যেটা ছিল ওটা আমি বাদ দিয়েছি, দরকার নেই আমার। আমার যতটুকু নিলে আমি হচ্ছে হিসাবটা সহজে করতে পারবো ততটুকু বেটার। তো পয়েন্টের পর এক ঘর, মোর দ্যান এনাফ। ওকে, 6.69 যদি বা 6.67 যদি হতো তাহলে এটা আমি 6.69 হয়তো বা 7 দিতাম। হ্যাঁ, দেখতে হতো আর কি কোনটা আমার জন্য সুবিধা, ঠিক আছে? যাই হোক, 6.6 নিলাম। এবং সি তো আমি জানি 3 × 10⁸ ডিভাইডেড বাই হচ্ছে ল্যামডার যে ভ্যালুটা দেওয়া আছে সেই ভ্যালুটা আমি দিলাম। ওকে, এখন দেখো আমার পার্টটা কি, আমি কি বলেছি তোমাকে সংখ্যাগুলোকে আলাদা করবা, এক্সপোনেন্টগুলোকে আলাদা করবা। তো কোএফিশিয়েন্ট কি কি আছে? 6.6 আছে, এখানে 2 আছে, এখানে 3 আছে, এটাকে আলাদা করবো। তাহলে 6.6
ইন্টু 3 ডিভাইডেড বাই 2 এটাকে আলাদাভাবে রাখবো। তাহলে নাম্বারগুলোকে এক জায়গায় করলাম, কোএফিসিয়েন্টগুলোকে এক জায়গায় করলাম এবং পাওয়ারগুলোকে আলাদা জায়গায় করলাম। 10 টু দি পাওয়ার -34, 10 টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার -7, 10 টু দি পাওয়ার 34, 10 টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার -7। এখন দেখো পাওয়ারগুলো আগে হিসাব নিকাশ করার চেষ্টা করি। পাওয়ারগুলো কি করবো আমি বলেছিলাম যে যদি তোমার হচ্ছে গুণ আকারে থাকে তাহলে যোগ করে দিব, ভাগ আকারে থাকলে বিয়োগ করে দিব। তাহলে -34 আর 8 হচ্ছে গুণ আকারে আছে, যেটাকে যোগ করে দাও। সো -34 প্লাস 8 এবং -7 তোমার বিয়োগ ভাগ আকারে আছে, তাহলে -7টা বিয়োগ হবে। তাহলে মাইনাস চিহ্ন দিয়ে -7, এখানে কিন্তু মাইন্ডিং এই জায়গায় ভুল করবো অনেকে আবার, ঠিক আছে? মাইনাস দিয়ে -7, সো মাইনাস প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস হলে কি হবে, এখানে হচ্ছে তোমার 8 আর 7 হচ্ছে 15, -34 থেকে +15 যদি তোমার যায় তাহলে কি আসে, -19 আসে। তাহলে -19 এক জায়গায় থাকবে। ওকে, পাওয়ারটা আলাদা চলে গেল। বাকি পার্টটাকে এখন দেখি। এই পার্টটাকে এখন দেখো তো তুমি কোনোভাবে হিসাব করতে পারো কিনা। 6.6 এর সাথে 3 গুণ করা যাবে, কোনো সমস্যা নাই। বাট তার থেকে বেটার হচ্ছে এটাকে আমি কিন্তু চাইলে এই 6.6 কে 2 দ্বারা হচ্ছে কাটাকাটি করতে পারি। যে 6.6 কে 2 দ্বারা ভাগ করলে কত আসে, 3.3 আসে, তাই না? আর একে যদি 3 দ্বারা গুণ করো তুমি, তাহলে 3 3 9, 3 3 9, 9.9। তো এতটুকু হিসাব নিকাশ তোমরা করতেই পারো। না পারলেও এটা নিয়েও হচ্ছে আমি দেখাবো যে কিভাবে গুণ করারও স্ট্র্যাটেজি আছে, আরো সহজে করা যায়। পয়েন্টকে সামনে পিছনে নিয়ে যাওয়া যায়, উপরে নিচে 10 দ্বারা গুণ করা যায়। এরকম কিছু করে কনসেপ্টগুলো অ্যাপ্লাই করলে তোমরা আরো ফাস্ট হচ্ছে ক্যালকুলেট করতে পারবে, ঠিক আছে? তো এইভাবে করে আমি এক্সপোনেন্টটাকে হিসাব করলাম 9.9, এটাকে হিসাব করলাম 10 টু দি পাওয়ার -19। এখন কথা হচ্ছে কোন অপশনে তোমার এটা নাই। অপশনে 9.9 এর থেকে একটু বেশি আছে এবং একটু কম আছে। এখন তোমাকে ডিসিশন নিতে হবে যে আনসারটাকে 9.9 থেকে বেশি হওয়া উচিত নাকি কম হওয়া উচিত। তো তার জন্য আমাকে দেখতে হবে এখানে কোন ভ্যালুটা তুমি অ্যাপ্রক্সিমেট ধরেছিলে। এটা এটার আসল ভ্যালুটা কি 6.6 থেকে একটু বেশি ছিল না, তুমি কম ধরেছো, এই কারণে আনসারটা তোমার একটু কম আসছে। তাহলে অ্যাকচুয়াল যদি আনসারটা তুমি বের করতে সেটা 9.9 এর থেকে একটু হলেও বেশি হওয়া উচিত ছিল, কারণ এই ভ্যালুটা অ্যাকচুয়ালি 6.63। তখন তোমাকে অপশনে যেতে হবে, অপশনে যাই দেখতে হবে যে 9.9 এর কাছাকাছি কিন্তু এর থেকে একটু বড় কোন ভ্যালুটা আছে, সেটা তোমার অ্যাকচুয়াল আনসার। ওকে, আর যদি হচ্ছে অনেক ডাইভার্স অপশন হয় তাহলে তোমার চিন্তাই নাই, 9.9 থাকলে ওটাই জাস্ট তুমি দাগিয়ে দাও, এটাই তোমার আনসার হয়ে যাবে, ঠিক আছে? এটা করতে কত সময় লাগবে, আমি লিখে দিচ্ছি 10 সেকেন্ড, 10 সেকেন্ডও লাগবে না অ্যাকচুয়ালি, সত্যি বলতে 10 সেকেন্ডও লাগবে না। এর থেকেও ফাস্ট তুমি হচ্ছে ক্যালকুলেট করতে পারবা। মাঝে মাঝে কোনো তোমাকে ট্র্যাপে ফেলার জন্য কোনো একটা ঝামেলা করতে পারে, সেটা হচ্ছে অনেক জায়গায় তুমি ভুল করবা। কি কি ভুল করবা, যে আমি এই ল্যামডার ভ্যালুটা তোমার হচ্ছে এভাবে না দিয়ে আমি হচ্ছে ন্যানোমিটার এককে দিয়ে দিলাম, 200 ন্যানোমিটার, ওটাকে আমি বলতে পারি 200 ন্যানোমিটার। তুমি ভুল করে 200টা এখানে বসিয়ে দিয়েছো, করা যাবে না। একক যদি কখনো থাকে আর তুমি যদি হচ্ছে অ্যাকচুয়াল সূত্র দিয়ে ম্যাথ করতে চাও, তাহলে এককটাকে ট্রাই করবা হচ্ছে এসআই এককে নিয়ে আসা। তাহলে ন্যানোমিটার মানে 10 টু দি পাওয়ার -9, সো -9 কে গুণ করে দেন হচ্ছে তোমাকে এটাকে প্রথমে নিয়ে আসতে হবে, দেন আনসার করতে হবে। সো একক দিয়ে মাথায় রাখতে হবে যে একক কখনো যদি ঝামেলা হয় তখন এককটাকে তোমাকে এসআই এককে নিয়ে দেন ক্যালকুলেট করতে হবে। ওকে, সেকেন্ড যে ঝামেলাটা হয়, রাউন্ডিং এরর হতে পারে। রাউন্ডিং এরর কি, মনে করো কোন একটা জিনিসকে তোমার হচ্ছে 6.652 আছে, তুমি এটাকে 6.6 ধরে গোটা অঙ্ক করলা এবং মাঝখানে মাঝখানে মনে করো একটা অঙ্ক করলা, করতে যাই কোন একটা ধাপে তোমার এটা 7.5 আসলো আনসার, তুমি 5.3 আসলো, তুমি এটাকে 7.5 ধরলা, তারপর আবার গুণ করতে করতে কোন এক জায়গায় হচ্ছে অন্য কিছু আসলো। তো প্রত্যেক ধাপে তুমি আলাদা আলাদা ভাবে ছোট ছোট করে নিচ্ছ, যদি কয়েকটা ধাপের আনসার প্রবলেম হয়। বেটার হচ্ছে প্রত্যেক ধাপে এইভাবে ছোট ছোট না করে একেবারে লাস্টের দিকে ছোট করলে রেজাল্টটা অ্যাকুরেট হওয়ার চান্সটা বেশি। এটা তুমি তখনই করতে চাবা যখন তোমার হাতে অনেক সময় আছে, অপশনগুলো খুবই কাছাকাছি এবং তোমার হচ্ছে অ্যাকচুয়াল আনসারটাই লাগবে এমসিকিউটা আনসার করার জন্য। তখন আদারওয়াইজ হচ্ছে আমি রিকমেন্ডই করি না। যদি হচ্ছে তোমার অ্যাপ্রক্সিমেট আনসার বের করা নাই যায়, কোনো দরকারই নেই, এটা আনসারই করা দরকার নেই, ঠিক আছে? এবং আরেকটা যেটা আমি বললাম যে এভাবে করা যাবে না। যদি হচ্ছে বেজোড় কোনো পাওয়ার থাকে তাহলে অবশ্যই এভাবে করবা না। তুমি প্রথম কাজ যেটা করবা কি, প্রথম কাজ হচ্ছে এটাকে জোড় সংখ্যা বানাবা। জোড় সংখ্যা বানানোর পর বাকি কাজটা করবা, কারণ এটা ভুল, ভুল একটা পদ্ধতি, ঠিক আছে? এটাকে এভাবে লিখা যায় না, এটা আলাদা জিনিস আর এটা আলাদা জিনিস, ঠিক আছে? ক্যালকুলেট করে দেখবা, বুঝতে পারবা। লাস্ট লাস্ট কথা বলে দিই আজকের ভিডিও, সেটা হচ্ছে আমরা কি কি শিখলাম এটা যদি সামারাইজ করতে চাই। সামারাইজ করতে হচ্ছে আমি যদি পাওয়ার রিলেটেড কোনো ক্যালকুলেশন করতে চাই, প্রথম কথা হচ্ছে কি, প্রথম জিনিস হচ্ছে এটাকে ডিভাইড করতে হবে, যে সংখ্যাটাকে আলাদা এবং পাওয়ারটাকে আলাদা করতে হবে। এরপরে হচ্ছে পাওয়ারের ক্ষেত্রে বা সংখ্যার ক্ষেত্রে আমি হচ্ছে লার্জ রুল অ্যাপ্লাই করতে পারি, যেখানে আমি হচ্ছে পয়েন্টটাকে ডানে বা বামে সরালে পাওয়ারের ভ্যালুটাকে চেঞ্জ করে আনতে পারি আমার সুবিধার্থে, এবং সেই সুবিধাটা আমি হচ্ছে কাটাকাটির ক্ষেত্রে মনে করো ভাগ আকারে আছে সেই ক্ষেত্রে পেতে পারি, বা তোমার হচ্ছে বর্গ করার ক্ষেত্রে পাওয়া যেতে পারে, অথবা হচ্ছে তোমার হচ্ছে বর্গমূল করার ক্ষেত্রে বা ঘন করার ক্ষেত্রে, যে কোনো কিছুর ক্ষেত্রে এই সুবিধাটা তুমি পাবা যদি তোমার এই রুলটা মনে থাকে, ঠিক আছে? আর এটা কি শিখলাম, রুটস, রুট বের করার ক্ষেত্রে বা ঘন তোমার হচ্ছে বর্গমূল বের করার ক্ষেত্রে সেই সময় অবশ্যই সেটাকে জোর বানিয়ে নিতে হবে। তারপরে কি শিখলাম, কিছু হচ্ছে তোমার ওয়েপনের কথা বললাম আমি, যেটা তোমার হচ্ছে অনেক কাজে দিবে, সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেশন। অ্যাপ্রক্সিমেশনের ক্ষেত্রে কিছু কিছু জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, এবং এবং তোমার ওয়েপনের যেটা বললাম আমি, যে কি, যে অনেক ভ্যালু তোমার যদি আগে থেকেই মাথায় থাকে তাহলে জিনিসটাকে হচ্ছে তুমি খুবই ইজিলি করতে পারবা। তো আজকে থেকেই এই ভিডিওটা দেখার পর যারা ইন্সপায়ার হচ্ছ, তারা অবশ্যই আজকে থেকেই হচ্ছে চেষ্টা করো। ক্যালকুলেটরকে একটু সাইডে রাখি, শুধুমাত্র ইউনিভার্সিটিগুলো না,
আমার হাত আশেপাশে যদি ইঞ্জিনিয়ারিং এর কোনো প্রবলেমও থাকে, আমি প্রথমে একটু চেষ্টা করি না যে আমি হাতে কতটুকু ক্যালকুলেট করতে পারছি। মাথায় হাতে হাতে যদি ক্যালকুলেট করতে পারো, তো দেখবা যে আনসারটা অ্যাকুরেট হওয়ার দরকার নাই। অ্যাপ্রক্সিমেট একটা আনসারও যদি আসে এবং সেটা তুমি দেখো অপশনের সাথে কোনটার সাথে তুমি মিলাতে পারছো বা কাছাকাছি আনতে পারছো, তুমি একটু গেস করার ট্রাই করো পারছো কিনা। যদি ওগুলো কোশ্চেন করতে পারো, ইউনিভার্সিটিগুলো তো অবশ্যই তুমি করতে পারবা। ঠিক আছে? তো এটা হচ্ছে আজকে থেকে ট্রাই করো। তো এই হচ্ছে আজকের ভিডিও। যাওয়ার আগে আমি জাস্ট একটু তোমাদেরকে অ্যানাউন্সমেন্ট আবার করে দিচ্ছি। এইচএসসি 26 ব্যাচের জন্য আমাদের কিন্তু ইঞ্জিনিয়ারিং যে কোর্স, এটা কিন্তু রানিং আছে। সরি, রানিং বলবো না, প্রিভিউকিং চলছে। এই মাসের শেষের দিকেই হচ্ছে তোমাদের জন্য স্টার্ট হয়ে যাবে। যারা তোমরা এনরোল করতে ইচ্ছুক আমাদের কোর্সে, তোমরা কিন্তু এনরোল করতে পারো। তার জন্য তোমাদের শুধুমাত্র আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে হবে, প্রবর্তন.org, এবং যে কোনো প্রবলেমে আমাদের যদি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, যে কেউ কিন্তু যোগাযোগ করে নেবে তোমার সাথে। ঠিক আছে? এবং সব ডিটেলস হচ্ছে তোমরা আমাদের এই ওয়েবসাইটেই পেয়ে যাবে। তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করব। আগামী ভিডিওতে যদি এটা পছন্দ হয়ে থাকে, অবশ্যই শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডসদের সাথে, এবং সবাই মিলে একসাথে পড়াশোনা করো। এবং যদি মনে হয় যেটা হচ্ছে ওর্থ টু ওয়াচ, তাহলে আমাকে কমেন্টে জানাবা, তাহলে আমি এটার আরও পার্ট নেক্সট নিয়ে আসবো। তো আজকে এই পর্যন্ত রাখছি, আগের ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।